রঘু ঘোষের টিজার দেখলাম। রঘু ঘোষ বাংলার রবিন হুড, অর্থাৎ বাংলার কালী ভক্ত রঘু ডাকাত। সেই রঘু ডাকাতের টিজারে অনির্বাণকে দেখে আমার কেমন যেন চোখটা ধাঁধিয়ে গেল। কোয়েলার অমরেশ পুরী আর দিলজালের অমরেশ পুরীর দুটোর পাঞ্চে অহিন্দ্র বর্মন যেন বেরিয়ে আসছে অনির্বাণের ভেতর থেকে, সেটা বুঝতে পারলাম। মেকআপেও বেশ একটা ইনফ্লুয়েন্স এসছে কোয়েলার অমরেশ পুরী আর দিলজালের অমরেশ পুরী, মানে ইয়ং এজটা নিয়ে গেছে দিলজালের অমরেশ পুরীর সেই মেকআপ দিলজালে। আর মানে কোয়েলার অমরেশ পুরী তুম নেহি জানতে, তো সেই স্টাইলে নিয়ে গেছে মহেন্দ্র বর্মনের ওই বড় বড় চুল। আরে ভাই, 2025 এত লাউড অ্যাক্টিং কেন? এত লাউড, যেখানে দেব দেব অভিনয়টা, মানে দেবের যেটুকুনি টিজারে আমি পারফরমেন্স দেখলাম, হ্যাঁ অবশ্যই রঘু ডাকাতের, যেটা আমরা বারবার বলছিলাম, অনেক জায়গায় লেখালেখি হচ্ছিল বাহুবলীর প্রভাস লাগছে, প্রভাস লাগছে, প্রভাস লাগছে। তৎকালীন আমলে বাংলার ডাকাতরা শীতকালেও প্রায় খালি গায়ে থাকতো, কারণ তারা এতটাই বলিষ্ঠ, পাওয়ারফুল ছিল এবং গায়ে অল টাইম সর্ষার তেল মেখে রাখতো। তো সেখানে আমার সিনেম্যাটিক লাইসেন্সের জন্য আমার হিরোকে একটা ড্রেস কোড দিতে হবে, এবং সেই ড্রেস কোডের জন্য ঠিক আছে, দেবের এই ড্রেসটা ঠিক আছে, কিন্তু গুঞ্জা ঠিক আছে, সোহিনীর মেকআপ ঠিক আছে, ডাকাতমা আমাদের রূপা গাঙ্গুলি একদম ঠিক আছে, কিন্তু ভাই অহিন্দ্র বর্মনের এই লেভেলের ভয়ঙ্কর মেকআপটা কে দিতে বলল? আর যদি দিতেও হয় তাহলে তার আগে সেই লেভেলের বডি, যদি আমি বাহুবলীকেই ফলো করি আর যদি আমি দেবের এগেনস্টে আমার যখন ভিলেন এই লেভেলের যাচ্ছে, তাহলে অহিন্দ্র বর্মনের ফিজিক আমার তৈরি হলো না কেন সেই লেভেলের? আমি অনির্বাণকে, আমি অ্যাজ এ ডিরেক্টর বলছি, আমি অনির্বাণকে কেন আমি 6 মাস টাইম দিলাম না, বা অনির্বাণও অ্যাজ এ অভিনেতা কেন 6 মাস ডিরেক্টরের কাছ থেকে সময় চেয়ে নিলেন না? আমির খান তো 6 মাসের মধ্যে একটা সাংঘাতিক ফিজিক তৈরি করে ফেলে, তো অনির্বাণ কে সে একটা ফিজিক তৈরি করতে পারলো না যে এই চুলটার সাথে যাবে বা এই লুকসটার সাথে যাবে? চোখ মুখ বড় বড় করে একটা একটা লাউডলি অভিনয় করে দিয়ে বেরিয়ে যাচ্ছে আজকে 2025-এ দাঁড়িয়ে। আমি মানছি এটা পিরিয়ড পিস, ওকে, কিন্তু যেখানে দেব নমিনাল অভিনয় করছে, যেখানে দেব একটা ব্যালেন্স অ্যাক্টিং করার চেষ্টা করছে, বারবার আমি দেখলাম ধূমকেতুতেও তাই, যে দেব একটা ব্যালেন্স অ্যাক্টিং করার চেষ্টা করছে, যেটা এই মুহূর্তের ট্রেন্ড। সেই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি থিয়েটার আর্টিস্ট, আমি মানছি, কিন্তু অনির্বাণের মূল সমস্যা হচ্ছে অনির্বাণ যে কোনো চরিত্রকে তার সিগনেচার স্টাইলে ফেলে দিচ্ছে, সেই চরিত্রের জন্য নিজে ভাঙছে না, সেই চরিত্রের জন্য নিজে ভাঙছে না, তার নিজের সিগনেচার স্টাইলের মধ্যে ফেলে দিচ্ছে, যেটা থিয়েটার আর্টিস্টদের মূল সমস্যা। আর ঠিক এই জায়গায় বাংলার থিয়েটার আর্টিস্টরা কখনো ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলের অভিনেতা হতে পারে না একটা ঋদ্ধি সেন ছাড়া। ইভেন আমি কৌশিক সেনকেও এখানে বলবো না, বা একটা আমাদের ঋত্বিকদা ছাড়া, ঋত্বিক চক্রবর্তী, ঋদ্ধি সেন ছাড়া। ইভেন অপুদার কিছু কিছু অভিনয় চোখে লাগে, এটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ তারও ব্যাকগ্রাউন্ড থিয়েটার, আমাদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড থিয়েটার। তো এক্স্যাক্টলি আমরা থিয়েটার আর্টিস্টরা বাংলার এটা একটা প্রবলেম। সেখানে আমাদের সৌভাগ্য যে দেব থিয়েটারটা করেনি, যার জন্য দেব হয়তো নিজেকে ভাঙতে পারে, কিন্তু দেবের উচ্চারণের প্রবলেম শুধুমাত্র এইটুকুনি, যা উচ্চারণের প্রবলেম আমাদের প্রত্যেকের আছে। আমি এখানে দেবকে জাস্টিফাই করছি একমাত্র শিল্পী দেব হিসেবে, আমি রাজনৈতিক দেবকে জাস্টিফাই করছি না, কিন্তু বারবার আমি বিরোধী অবশ্যই রাজনৈতিক দেবের, কিন্তু শিল্পী দেবের নই, ক্রিয়েটার দেবের নই, এবং প্রডিউসার দেবের নই, কারণ সে চেষ্টা করে যাচ্ছে ক্রমাগত 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 চেষ্টা করে যাচ্ছে, আর এই চেষ্টাটা করা উচিত, নাহলে বাংলা ইন্ডাস্ট্রি টিকে থাকবে না। কিন্তু তাকে তো সঙ্গত দিতে হবে প্রত্যেককে, তাকে প্রত্যেককে সঙ্গত দিতে হবে। উল্টো দিকের ভিলেন, হ্যাঁ, খাদানের ব্যাপারটা আলাদা ছিল, খাদানে যিশুদা তার অ্যাক্টিং স্কিলে বেরিয়ে গেছে, কারণ যিশুদা একটা এই মুহূর্তে ন্যাশনাল লেভেলের অভিনেতা, এবং যিশুদার থিয়েট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকা সত্ত্বেও যিশুদা বহু বছর বহু রকমের মিডিয়াতে কাজ করেছে, সে টেলিভিশন মিডিয়াতে কাজ করেছে, সে এখন ওয়েব সিরিজও করে যাচ্ছে। তো এক্স্যাক্টলি সে টেলিফিল্ম করেছে যিশুদা, তো যিশুদা নানা রকম কাজ করেছে, যিশুদার যে অভিজ্ঞতাটা আছে সেই অভিজ্ঞতাটা সবার নেই। তো আমার বক্তব্য হচ্ছে মূল একটাই, যে অনির্বাণকে ভাঙাটা জানতে হবে, যেটা আমি আবির চট্টোপাধ্যায়ের মধ্যে পাই না। আবির চট্টোপাধ্যায় ভাঙে না নিজেকে, ওই খুব দু একটা বাস্তুসাপ, বর্ণ পরিচয়, এই দু একটা সিনেমা ছাড়া আবির চট্টোপাধ্যায়ের অভিনয় কিন্তু পুরো এক প্যাটার্নের হয়ে যায়, মানে একটা সিগনেচার স্টাইল নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, যেটা বারবার ধূমকেতুতেও চোখে লেগেছে রুদ্রনীল ঘোষের পারফরমেন্স, যোগেশের।
যেখানে তার বোকা যখন হবে তখন তার সিগনেচার স্টাইল আলাদা, আবার সে যখন ভিলেন করবে তখন তার সিগনেচার স্টাইল আলাদা, যেটা আমরা বারবার অনেক ছবিতে দেখেছি তাকে রিপিটেডলি। তো কেন হবে আমাদের মধ্যে এই প্রবলেমটা, কেন হবে? তাহলে আমাদের ওয়ার্কশপ করা উচিত সেই লেভেলের, আমাদের বোম্বেতে গিয়ে ওয়ার্কশপ করা উচিত, আমাদের মুম্বাই ঘরানার কাজ শেখা উচিত। আমরা দিকপাল বাঙালি থিয়েটার আর্টিস্ট বলে আমি বিশাল কিছু করে ফেললাম, এমনটা নয়। আজকে রঘু ডাকাতের মতন চরিত্রে মহেন্দ্র বর্মনের লুকসটা দেখে রীতিমতো হাসি পাচ্ছে, রীতিমতো হাসি পাচ্ছে, কারণ এই লুকসটা কোয়েলার অমরেশ পুরী আর দিলজালের অমরেশ পুরী, মানে ইয়ং এজ আর বর্তমান মানে বয়স্ক এজ, এই দুটো এজকে যেমন কেমন যেন পাঞ্চ হয়ে গেছে। আর তার সাথে সাথে তো মানে কি বলবো আর কি, যাই হোক হোয়াট এভার। দেবের পারফরমেন্স ভালো লাগলো, পিকচারেশন দুর্ধর্ষ, ধ্রুববাবুর ডিরেকশন নিয়ে কোনো কথা বলার জায়গা নেই, পারফেকশনের সাথে সাথে উনি নিয়ে গেছেন প্রত্যেকটা ছবিকে, এই ছবিটাকেও নিয়ে যাচ্ছেন। আর রূপা গাঙ্গুলি অনেক দিন পর ফিরছেন, তো এক্স্যাক্টলি পারফরমেন্স দুর্ধর্ষ হচ্ছে। তো অবশ্যই রঘু ডাকাতের অন্যান্য আপডেটগুলো নিয়ে আসছি। রঘু ডাকাত একজন কালী ভক্ত ছিলেন, রঘু ডাকাতের প্রচুর মানে কালী মাহাত্ম্যের কাহিনী আছে, সেগুলো নিয়েও আসবো। আর অদ্ভুত ব্যাপার, এই বছর ভবানী পাঠক আর রঘু ডাকাত একসাথে আসছে, দুই কালী সাধক, একজন ডাকাত একজন বিপ্লবী। আবার জিদ্দা নিয়ে আসছে ছবি, মানে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। তো এক্স্যাক্টলি একটা অদ্ভুত অদ্ভুত সময় এবছরটা, এবছর এবং সামনের বছর 2026 একটা যেন কোথাও বিবিধের মাঝে দেখো মিলন মহান, 3 স্টারের 3 রকমের একটা মিল। তো অবশ্যই সমস্ত আপডেট নিয়ে আসছি, জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, নমস্কার।